তাহলে ভাবি কালকে আমিও তোমার সাথে যাব। আমার আশুর বউকে না দেখলে যে তৃষ্ণা মিটবে না আমার। আমার কত ইচ্ছে আশুর বউকে দেখবো, তার সাথে কথা বলবো। আল্লাহ যে আমার দোয়া এভাবে কবুল করবেন তা আমি ভাবতেই পারিনি। ছেলেটা যে রাজি হয়েছে এটাই অনেক বেশি। যাক, অবশেষে ছেলের সম্মতি হয়েছে। শুকরিয়া আল্লাহ তোমার দরবারে। মিসেস ইয়াসমিন মিসেস তারানার কথা শুনে মুচকি হাসলেন। বললেন, ঠিক আছে, আমরা বিকেল 3টার দিকে ওনাদের সাথে যাব। তুই রেডি থাকিস আর এনামুল ভাইকেও বলিস আমাদের সাথে যেতে। আচ্ছা ঠিক আছে। মিসেস ইয়াসমিন এবার আলমারি থেকে ওনার গহনার সিন্দুক বের করে সেখান থেকে বেছে বেছে একটা স্বর্ণের গলার হার, একজোড়া কানের দুল, একটা ডায়মন্ডের নাকফুল, একজোড়া স্বর্ণের মোটা বালা ও একজোড়া চুড়ি, স্বর্ণের দুটো চ্যাপ্টা কারুকাজ করা আংটি এবং গলার সিম্পল একটা স্বর্ণের চেইন, এসব বের করে আলাদা একটা বক্সে ভরে রাখলেন। কালকে এগুলো উদিতাকে পরিয়ে দিয়ে আসবেন। আজকে আরও অনেক গহনা বানানোর জন্য অর্ডার দিয়ে এসেছেন পরিচিত ও বিশ্বস্ত জুয়েলারি শপে। কয়েকদিনের মধ্যেই বাসায় এসে দিয়ে যাবে সেসব। মিসেস ইয়াসমিন অদিতাকে একদম পুতুলের মতো সাজিয়ে স্বর্ণ দিয়ে মুড়িয়ে বাড়ির বউ করে নিয়ে আসবেন। তার আশিয়ানের বউ বলে কথা, কোনো কিছুর কোনো কমতি থাকতে দিবেন না তিনি। সব কিছু গুছিয়ে রেখে দিলেন। এখন রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে, তাই দেরি না করে রান্নাঘরে চলে গেলেন তিনি। তারিন দাঁড়িয়ে পেঁয়াজ কাটছে আর মনে মনে ভাবছে কিভাবে এই বিয়েটা ভেস্তে দেওয়া যায়। হুট করে তার মাথায় এক শয়তানি বুদ্ধি খেলে গেল। মনে মনে ছক কষে ফেলল কিভাবে কি করবে সেটার। প্ল্যান সাজানো হয়ে গেলে পৈশাচিক এক হাসি দিল সে, যা কেয়া ছাড়া আর কারো বোধগম্য হলো না। ওর এরকম চতুর্মার্গা হাসি দেখে কেয়ার কপালে ভাঁজ পড়ল। কেয়া খুব ভালো করেই জানে কোনো শয়তানি বুদ্ধি মাথায় আসলে সে এভাবেই হাসে। এবার কোন ভেজাল সৃষ্টি করবে সে, আনমনে ভাবছে কেয়া। মনে মনে ঠিক করে ফেলল মিসেস ইয়াসমিনকে সব জানিয়ে দেবে আজকে। আগে থেকে সতর্ক থাকলে কিছুই করতে পারবে না সে। মিসেস ইয়াসমিন যে তার থেকেও বড় চালাক। মিসেস লিমা মিসেস ইয়াসমিনের সাথে কথা বলার পর থেকে ভীষণ উৎফুল্ল হয়ে আছেন। উদিতাও তানিয়া বুঝতে পারল না ঠিক কী কারণে উনি এত খুশি, তবে ওনার খুশি দেখে তাদেরও ভালো লাগছে। মিসেস লিমা হাসি মুখে তাদের সাথে ঘরের সব কাজ করছেন। মিসেস লিমা অদিতার বাবা মিস্টার আনিসুলের সাথে ফোনে কথা বললেন অনেকক্ষণ। জানালেন কাল যে করেই হোক বাসার সবাইকে নিয়ে এখানে সকাল সকাল চলে আসতে। কোনো এক্সকিউজ তিনি শুনতে চান না। বড় বোনের এমন নাছোড়বান্দা মার্কা কথাবার্তার সাথে পেরে না উঠে হার মেনে অবশেষে মিস্টার আনিসুল কথা দিলেন যে তিনি কাল সকালে সবাইকে নিয়ে এখানে আসছেন। বিজয়ীর হাসি হেসে ফোন রাখলেন মিসেস লিমা। যে করেই হোক উদিতার জন্য এই বিয়ের প্রস্তাব কিছুতেই নাকচ করা যাবে না। এবাড়ির বউ হলে রাজরানীর মতন থাকবে ওনার ভাইঝি। দুই বোনের বিয়ে এক জায়গায় হলে ক্ষতি কি, বরঞ্চ আরও বেশি ভালো হবে। আর আশিয়ান যে ছেলে, ওর বাপের সম্পত্তি ছাড়াও ওর যা আছে তাতে সে রাজার হারে বাকি জীবন পার করতে পারবে। আজ তো একটা নামি দামি কোম্পানির মালিক সে। এই বয়সে কত সুনাম অর্জন করেছে সে তা বলবার অপেক্ষা রাখে না। আর আশিয়ান কত বিয়ের প্রস্তাব নাকচ করেছে। ওর বাবা মা ওকে হাজার বলেও বিয়ের জন্য রাজি করাতে পারেননি, অথচ উদিতার কথা বলা মাত্রই সে অকপটে রাজি হয়ে গেল কোণে না দেখেই। এটা তো এক প্রকার অবিশ্বাস্য ব্যাপার বলা যায়। যে ছেলের জন্য হাজার মেয়ে পাগল, সেই ছেলে উদিতাকে বিয়ে করতে রাজি হয়েছে। বলতেই হয় যে উদিতা রাজ কপাল নিয়ে জন্মেছে। অবশ্য উদিতা কোন দিক দিয়ে বা কম? এরকম আগুন সুন্দরী মেয়েকে নিজের বউ হিসেবে প্রত্যেকটা ছেলেই চায়। উদিতা সন্ধ্যার নাস্তা তৈরি করে খেয়ে নিজের রুমে চলে গেল মাগরিবের নামাজ পড়ার জন্য। নামাজ আদায় করা শেষে রান্নাঘরে গিয়ে ফুপ্পিকে রাতের রান্না করতে হেল্প করতে লাগলো। মিসেস লিমা উদিতা এবং তানিয়াকে বললেন কালকে আবারও আলেয়ার শ্বশুরবাড়ির লোকেরা এখানে আসছেন। উদিতা স্বাভাবিকভাবেই নিল ব্যাপারটা। এবাড়ির মেয়ের সাথে যখন তাদের ছেলের বিয়ে ঠিক হয়েছে, তখন এখানে ওদের অবাধ যাতায়াত চলবে, এতে অবাক হওয়ার কিছু নেই। বেচারি উদিতা তো জানেই না যে ওরা আলিয়ার জন্য নয়, বরং তার জন্যেই কাল এখানে আসছে।
রাতের ডিনার শেষে উদিতা নিজের রুমে চলে এলো, আর বাকিরা ড্রয়িং রুমে বসে নানান বিষয় নিয়ে কথাবার্তা বলছে। উদিতার কেন জানি আজ অনেক মাথা ব্যথা করছে, তাই তাদের আলোচনায় সামিল না হয়ে রুমে এসে কোনো মতে নামাজটা আদায় করে নিয়েই বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে গেল সে। উদিতা রুমে চলে যাওয়া মাত্রই মিসেস লিমা পরিবারের বাকি সদস্যদের জানালেন যে মিসেস ইয়াসমিন তার মেজো ছেলে আশিয়ানের জন্য উদিতাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। কালকে ওনারা বাসায় আসবেন বিষয়টা পাকাপোক্ত করতে। আশিয়ান যে বিয়েতে রাজি একথাও জানালেন তিনি তাদেরকে। মিসেস লিমার কথা শুনে আলেয়া তো হিংসায় জ্বলে পুড়ে পুরো খাক হয়ে যাচ্ছে। ওর এই অভিশপ্ত রূপের কারণে ছেলেদের মায়েরাই পাগল হয়ে যায় পুত্রবধূ করার জন্য। আলেয়ার থেকেও অনেক ভালো বিয়ের প্রস্তাব পেয়েছে উদিতা। হিংসা তো হবেই। তাসকিন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার বেতন মাত্র 2 লক্ষ টাকার মতো। কিন্তু আশিয়ান একজন সেলিব্রিটি, নিজস্ব কোম্পানি তার। সারা দেশ জুড়ে এই কোম্পানির অনেকগুলো ব্রাঞ্চ আছে। আশিয়ানের মাসিক ইনকামই কোটি টাকার উপর, তার উপর নিজস্ব ডুপ্লেক্স বাসা আছে, সিলেটে বাগান বাড়ি আছে, কক্সবাজারের সমুদ্র সৈকতের কাছেই নিজের হোটেল আছে, যা সে নিজের ইনকাম দ্বারা গড়ে তুলেছে। নিজ উদ্যোগে 2টো এতিমখানা ও একটি বৃদ্ধাশ্রম করেছে। অনেক এতিম বাচ্চারা তার টাকায় পড়াশোনা করছে। সব দিক দিয়ে একজন পারফেক্ট ব্যক্তিত্ব হলো আশিয়ান। এরকম ছেলে তো লাখে একটা মেলে। এত মেয়ের ক্রাশ কিনা উদিতাকে বিয়ে করতে চাইছে, ভাবতেই কষ্ট হচ্ছে আলেয়ার। যাকে সহ্য করতে পারে না সেই উদিতাই এখন ওই বাড়ির বউ হয়ে যাবে, এবং তার সাথেই বাকি জীবন এক ছাদের নিচে থাকতে হবে যা হিসেবে। এটা কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারছে না আলেয়া। বড় ভাই মুরাদের কথা শুনে ধ্যান ভাঙল আলেয়ার। বাহ, ভালোই তো। আশিয়ানের সাথে একবার দেখা হয়েছিল আমার অফিসিয়াল কাজে। কথাবার্তায় বেশ ভালো ছেলেই মনে হলো তাকে। ব্যবহারও অনেক ভালো, খুব আন্তরিক, নীতিবান একজন মানুষ। আমাদের উদিতার ভাগ্য বলতে হবে। আশিয়ানের মতো ছেলেকে সে নিজের স্বামী হিসাবে পাবে। মামাকে রাজি করাও যে কোনোভাবে। এরকম একটা প্রস্তাব হাতছাড়া করা ঠিক হবে না। হ্যাঁ, মুরাদ ঠিকই বলেছে। শালাবাবুকে বোঝাও তুমি। মেয়ের বয়স হোক কম, আগের যুগের মেয়েদের তো 11 কি 12 বছরে বিয়ে হয়ে যেত। উদিতা তো তাও যথেষ্ট বুঝদার মেয়ে আছে, বিয়ের জন্য বয়সও ঠিক আছে, ছেলের বয়সও বেশি নয়। এত ভালো একটা বিয়ের প্রস্তাব কোনো মতেই নাকচ করা যাবে না। এ পরিবারে বউ হলে তো আলিয়ার মতো উদিতারও ভাগ্য খুলে যাবে, যেখানে স্বয়ং পাত্রের মা উদিতাকে পছন্দ করে আংটি পরিয়ে দিয়ে সাথে সালামিও হাতে ধরিয়ে দিয়ে গেছেন। সেখানে ওনাদেরকে মানা করে দেয়া মারাত্মক বোকামির কাজ হবে। কালকে এলে তোমার ভাইকে তুমি ভালো মতো বোঝাও, সাথে আমরাও বুঝাবো। হ্যাঁ, তা তো বোঝাবই, কিন্তু মেয়েটার বয়স তাও অল্প হয়ে যায় যে। এই বয়সে বিয়ে দিলে সেটা তো বাল্যবিবাহ বলে গণ্য হবে। তা কি ঠিক হবে? এখনো মেয়েটার এসএসসি রেজাল্টও বের হয়নি, আর তারও তো একটা মতামত নেওয়ার দরকার, তাই না? তাকে না জানিয়ে কি? মিস্টার গোলচার মিসেস লিমার কথা সম্পূর্ণ করতে দিলেন না। তিনি খেকিয়ে বলে উঠলেন, ধাত, তুমি বেশি বুঝো কেন? এত পড়াশোনা করে কি হবে শুনি? সেই তো মেয়েকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দিতে হবে। আর মতামত নিতে হবে কেন? মেয়ে কি আমাদের থেকে বড় হয়ে গেছে নাকি? আমরা তো মেয়ের ভালোই চাইছি। বিয়ের পর তার স্বামী যদি চায় তাহলে পড়াশোনা অবশ্যই চালিয়ে যাবে, এতে তো কোনো সমস্যা নেই। তোমার ভাইয়ের কি বর্তমানে এত মুরত আছে যে লাখ লাখ টাকা খরচ করে পরে অন্য কোনো ছেলের সাথে মেয়ের বিয়ে দিবে? অথচ এই ছেলের সাথে বিয়ে দিলে একটা টাকাও খরচ করতে হবে না তারাই মেয়েকে সাজিয়ে নিয়ে যাবে, যৌতুকও দাবি করছে না। এত ভালো পরিবার কই পাবে ওরা? বাবা কিন্তু ঠিকই বলেছে আম্মু, তুমি বোঝার চেষ্টা করো। আশিয়ানের সাথে বিয়ে হলে উদিতা ভীষণ সুখী হবে। এত ভালো ছেলে, এত ভালো ছেলে এবং অমায়িক পরিবার হাজার খুঁজলেও পাবে না। আমরা ওর ভালো চাই সবসময়। বয়সটা কিন্তু তেমন একটা ম্যাটার করে না, দুজনেরই পারফেক্ট এজ। এখন তুমি যে করেই হোক মামা এবং শাহরিয়ারকে রাজি করো, বাকিটা আমরা সামলে নেব। সত্যি বলতে আমিও চাই আশিয়ানের সাথে উদিতার বিয়েটা হয়ে যাক। আমার উদিতাটা যে খুব সুখে থাকবে তা আমি জানি। শাশুড়ি হিসেবে মিসেস ইয়াসমিন অনেক ভালো একজন মানুষ। কালকে উদিতার সাথে বসে বেশ কিছুক্ষণ গল্প করেছিলেন তিনি এবং ওনার ছোট্ট মেয়ে। উদিতা ওনার সাথে একদম ফ্রি হয়ে গেছে বলতে গেলে।
আমি যে করেই হোক আনিশকে বোঝাবো। আশা করি আনিশ বুঝবে। আর আনিশ রাজি হলে শাওরিয়াও তখন এমনিতেই রাজি হয়ে যাবে। ব্যাপার না, আমি ওদেরকে ম্যানেজ করে নেব। আলেয়া বাদে বাকি দুজন মিসেস লিমার কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। অতপর আলোচনার সভা ভেঙে যে যার রুমে চলে গেল ঘুমাতে। কালকে অনেক কাজ আছে, মেহমান আসবে বলে কথা। আশিয়ান প্রায় রাত 11:30টার পর বাসায় ফিরল। আজ আরেকটাকে পরকালে পাঠিয়ে দিয়ে এসেছে। আশিয়ান কখনোই নিজে খুন করে না, ওর গ্যাংয়ের মানুষ দ্বারা করায়। কারণ ইলিয়ানা ও তার আম্মু মারামারি করা মোটেই পছন্দ করেন না। ওদের জন্যই সে এসব থেকে নিজেকে বিরত রাখে। ওর আদেশে তার টিমের এরা কালপ্রিটকে বের করে এনে মেরে ফেলে। এসব কীটপতঙ্গ বেঁচে থাকলে দেশের ক্ষতি, তাই তো পুলিশের হাতে তুলে না দিয়ে নিজেই উপযুক্ত ব্যবস্থা নেয় সে। জেলে পাঠিয়ে কোনো লাভ নেই, পুলিশকে মোটা টাকার ঘুষ দিয়ে ঠিকই বেরিয়ে যায় এবং আবারও অপকর্মে লিপ্ত হয়ে পড়ে এসব হারামিরা। দেশে সঠিক বিচারের বড্ড অভাব, তাই তো আশিয়া নিজেই ওদের বিচার করে। খাওয়া দাওয়া সেরে সবাই যে যার রুমে চলে গেছে অনেক আগেই। আশিয়ানও শাওয়ার করে খাবার খেয়ে নিয়ে কিছুক্ষণ বিছানার ওপর বসে রেস্ট নিল। ঘুম না আসায় নিজের রুমের সাথে অ্যাটাচ ছাদের মতো বিশাল বারান্দায় চলে গেল সে। বারান্দাটার পরিবেশ একদম খোলামেলা, এর ওপরে কোনো ছাদ নেই। ছোটোখাটো একটা সুইমিং পুল আছে সেখানে। আশিয়ান মাঝে মধ্যে সুইমিং পুলটাতে সাঁতার কাটে। সুইমিং পুলের একপাশে একটা টেবিল ও দুটো চেয়ার পেতে রাখা আছে, আর চারপাশে ঘিরে আছে শুধু কাঠগোলাপ গাছ, নয়নতারা ও টগর ফুলের গাছ। এগুলো আশিয়ানের প্রিয় ফুল গাছ। বেশ কয়েক জাতের দুর্লভ অর্কিডের গাছও ছিল, কিন্তু সেগুলো ফেলে দিয়েছে আশিয়ান। ইলিয়ানার অর্কিড ফুল ভীষণ প্রিয় ছিল। রিলেশন থাকাকালীন সময়ে অর্কিড গাছগুলো নিজেই কিনে এনে লাগিয়েছিল আশিয়ান, কিন্তু ব্রেকআপের পর ইলিয়ানার সব স্মৃতি সে নিজেই নষ্ট করে ফেলেছে। আশিয়ান চায় না এই মেয়ের কোনো স্মৃতি তার জীবনে জড়িয়ে থাকুক। হাতে থাকা সিগারেটে লাইটার দিয়ে আগুন ধরিয়ে তাতে একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আশিয়ান। আকাশের বুকে এক ফালি চাঁদ উকি দিচ্ছে, যেন লুকিয়ে লুকিয়ে আশিয়ানের কষ্ট চাঁদটাও উপভোগ করছে। সারা আকাশ জুড়ে তারার মেলা, দেখে মনে হচ্ছে কালো একটা শাড়িতে কে যেন সাদা রঙের চুমকি বসিয়ে দিয়েছে। কেমন ঝিকিমিকি করছে সবগুলো তারা। মৃদু হাওয়ায় আশিয়ানের চুলগুলো হাওয়ার তালে তালে দুলছে। বিষণ্ণতা ঘিরে ধরেছে তাকে। এই মুহূর্তে ইলিয়ানার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তের কথা মনে পড়ছে তার। অতীত। জান, তুমি আমাকে এত কেন ভালোবাসো বলো তো? আশিয়ান ইলিয়ানার প্রশ্ন শুনে মুচকি হেসে তাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলল, তুমি তো আমার মন পাখি, কলিজার টুকরা। তোমাকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবো বলো তো? আমি একসময় বিবর্ণ হয়ে যেতে পারি, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসায় সুপ্ত অনুভূতিগুলো কখনোই বিবর্ণ হবে না জান, বিকজ আই লাভ ইউ মোর দ্যান ইন মাই লাইফ কেমনে হয়। ইলিয়ানা এবার আশিয়ানের দুই গালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, আই লাভ ইউ টু জানো। মৃত্যুর আগ অবধি তোমার সাথে থাকবো। তোমায় এইভাবেই সারাক্ষণ ভালোবেসে যাব, কথা দিলাম। জানি তোমার এত এত ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না, বড্ড ফিকে। তারপরও ভালোবাসি খুব। আশিয়ান ইলিয়ানাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে আবেগময় কণ্ঠে বলল, জান, এইভাবেই দুজন দুজনকে আজীবন ভালোবেসে যাব। খুব শীঘ্রই তোমাকে আমার করে নেবো সোনা, কথা দিলাম। আশিয়ানের কথা শুনে ইলিয়ানা মুচকি হাসি দিয়ে শক্ত করে আশিয়ানকে জড়িয়ে ধরে মুহূর্তটাকে অনুভব করতে লাগলো। বর্তমান কথা দিয়েও আজ সেই কথা রাখেনি ইলিয়ানা। তার দেওয়া কথার কোনো মূল্যই ছিল না, তাই তো আশিয়ানকে ফেলে চলে গেছে সে। আশিয়ান ইলিয়ানার সাথে কাটানো সেই মুহূর্তগুলো মনে করে তাচ্ছিল্যের হাসি দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, সত্যি বলেছিলে তুমি, আমার ভালোবাসার কাছে তোমার ভালোবাসা বড্ড ফিকে ছিল। আমার জন্য তোমার মনে কিছুই ছিল না কখনো, যার কারণে আমাকে ছেড়ে যেতে তুমি দুবারও ভাবোনি। এত ভালোবাসার ফল তুমি আমাকে এইভাবে দিবে আমি তা কখনো কল্পনাতেও ভাবিনি। যদি আগে জানতাম তুমি টাকা ও ক্ষমতার লোভী, তাহলে জীবনেও তোমাকে ভালোবাসার মতো মারাত্মক ভুলটা আমি করতাম না। এখন যে তুমি আমার কাছে ফিরে আসতে চাইছো, কি মনে করেছিলে আমি বুঝতে পারিনি, তাই না?
তুমি যে আমার টাকা ও আমার ফেমের কারণে আমার লাইফে ব্যাক করতে যাচ্ছ, তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আজ আমার যে ক্ষমতা ও টাকা আছে, তাতে তোমার স্বামীর মতো হাজারটা এমপিকেও আমি কিনে নিতে পারি। আমি নিজেকে চ্যালেঞ্জ করেছিলাম ইলিয়ানা, দেখো আজ আমি সফল। নিজেকে এমনভাবে তৈরি করেছি যে এখন এই আশিয়ান তাইফ চৌধুরীকে সারা পৃথিবীর মানুষ এক নামে চেনে। জানো, তোমার থেকে অত্যাধিক সুন্দরী হাজার হাজার মেয়ে আমার পেছনের লাইন দিয়ে পড়ে আছে। শতাধিক মেয়ে আমাকে এক রাতের জন্য নিজে থেকে অফার করে। প্রচুর রুম ডেটের অফার আছে আমার কাছে, কিন্তু আমি তা কখনোই পাত্তা দিই না, কারণ আমি মনে করি সব মেয়েরাই তোমার মতো ছলনাময়ী পাক্কা অভিনেত্রী। তাই তো মেয়েদের থেকে সব সময় দূরত্ব বজায় রেখে চলি। তোমার বিশ্বাসঘাতকতার কারণে এখন কোনো মেয়েকে বিশ্বাস করতেই ভয় লাগে আমার। তুমি তো খুব সুকৌশলে আমার মনটা ভেঙে দিয়ে চলে গেছো। কি ভেবেছো আমাকে কষ্ট দিলে তুমি সুখী হবে? মোটেও না। তুমি অবশ্যই আমার মন ভাঙার শাস্তি পাবে, এবং সেটা খুবই তাড়াতাড়ি। একদিন তুমি আমার পায়ে ধরে তোমার কৃতকর্মের জন্য মাফ চাইবে, কিন্তু তখন আমি তোমায় মাফ করব না, বরং তৃপ্তির সাথে তোমার কষ্টগুলো উপভোগ করব। যতটা কষ্ট তুমি আমাকে দিয়েছো, তার থেকেও হাজার গুণ কষ্ট তুমি পাবে। অপেক্ষা শুধু সময়ের। अपना टाइम आएगा इलियाना, जस्ट वेट एंड वॉच। পৈশাচিক এক হাসি দিয়ে হাতে থাকা জ্বলন্ত সিগারেটে কষিয়ে একটা টান লাগালো আশিয়ান। সিগারেট খাওয়া শেষ করে সেটা মাটিতে ফেলে স্লিপার দিয়ে মনের ঝাল মিটিয়ে পিস্ট করে ফেলল সে। মনে মনে এই আধ খাওয়া সিগারেটটাকে ইলিয়ানা ভেবেই মনের ঝাল মিটিয়েছে আশিয়ান। তারপর দুঃখের যন্ত্রণায় নিজের চুল ধরে টেনে তাচ্ছিল্যের হাসি হেসে তার নেশা ধরানো খোলা কণ্ঠে সুর করে গেয়ে উঠল। সেদিনের সেই বিকেল বেলায় রৌদ্র ছায়ার দারুণ খেলায়, ভালোবাসার রঙিন ভেলায় ভেসেছিলাম দুজনায়। সেদিনের সেই বিকেল বেলায় রৌদ্র ছায়ার দারুণ খেলায়, ভালোবাসার রঙিন ভেলায় ভেসেছিলাম দুজনায়। তারপর থেকে ভালোবেসে তোমাকে, ও তারপর থেকে ভালোবেসে তোমাকে, দিনকে বলি রাত, রাতকে বলি দিন। এভাবে আমি আজ তোমাতে বিলীন। গানটি গেয়ে নিজেই পাগলের মতো হেসে উঠল আশিয়ান। বিড়বিড় করে বলল, You will pay for it, Eliana. Just wait and watch for the perfect time. ধীর পায়ে হেঁটে বারান্দা থেকে নিচের রুমে ফিরে এলো আশিয়ান। বারান্দার ও রুমের ডোর লক করে লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল সে। মনে মনে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলো আশিয়ান, আজ এই মুহূর্ত থেকে আর কখনোই ওই কালনাগিনীর কথা ভাববে না। নতুন জীবনের জন্য নিজেকেই নিজের শুভ কামনা জানালো। অপেক্ষা করছে এক নতুন ভোরের, যা তার জীবনকে আবারও তার আলোয় রাঙিয়ে তুলবে। যেখানে থাকবে না কোনো বিষণ্ণতা, থাকবে না কোনো কষ্ট ও গ্লানি, শুধুই বিরাজ করবে সুখময় আলোর দীপ্তি, যা আবারও নতুন করে বাঁচতে শেখাবে আশিয়ানকে। মৃদু একটা হাসি দিয়ে চোখ বুঝল আশিয়ান। কয়েক মিনিট যেতে না যেতেই ঘুমের অতলে তলিয়ে গেল সে। হালকাভাবে শোনা যাচ্ছে তার নিদ্রাচ্ছন্ন ভারী নিঃশ্বাস। আজ এতটা দিন পর পরম সুখে আরামে নিদ্রার দেশে হারালো আশিয়ান। পরদিন সকালে মিসেস লিমা ও তানিয়া সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন। উদিতাকে কোনো কাজ করতে দিচ্ছেন না ওনারা, সব কাজ একাই ওনারা করছেন। উদিতা জিজ্ঞেস করেছিল তাদেরকে যে তাকে কেন কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। প্রতি উত্তরে মিসেস লিমা বললেন, শোন, আজ তোর বাবা মা ভাই ভাবি ভাতিজা ওরা সবাই আসছে। এখন এসে যদি দেখে ওরা যে আমি তোকে দিয়ে কাজ করাচ্ছে, তাহলে আমাকে তোর বাবা মনে মনে কি ভাববে বলতো? সামনে না বললেও মনে মনে ঠিকই বলবে যে আমি তার মেয়েকে বেড়াতে নিয়ে এসো কামলা খাটাচ্ছি। উদিতা তার বাবা মায়ের আশার কথা শুনে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। তবে মিসেস লিমার কথা শুনে কপট রাগ দেখিয়ে বলল,
ও ফুপি, তুমি সব সময় খালি এক্সট্রা ভাবো। আমার আব্বু মোটেও এমন নয়। আর কাজ করা তো আমার হ্যাবিট, এটা আমি জীবনেও ছাড়তে পারবো না। হুদায় বসে থাকতে আর কার ভালো লাগে বলো? আচ্ছা, আজকে না আলেয়া আপুর শ্বশুরবাড়ির লোকজনেরা আসবে বললে, তাহলে আমি রান্না করি। ওই আন্টিটা বলেছিল পরের বার এলেও আমার হাতে রান্না খাবে, যদি আমি থাকি আর কি। যেহেতু আমি এখানে আছি, তাহলে রান্নাগুলো আমিই করি, দাও। উদিতার কথা শুনে তানিয়া ও মিসেস লিমা মুখ টিপে হাসছেন। উদিতা তাদের হাসির কারণ বুঝতে পারল না। হাবলার মতো অবাক হয়ে জিজ্ঞেস করলো, আশ্চর্য, আমি এমন কি বললাম যে হাসছো তোমরা? আমি তো শুধু রান্না করার কথাই তো বললাম, তাহলে হাসছো কেন তোমরা? আজব। মিসেস লিমা কোনো মতে হাসি আটকে পড়লেন। তুই না রান্না করবি, তাহলে দাঁড়িয়ে আছিস কেন? আমাদের হাসির কারণ না খুঁজে কাজে লেগে পড়, যা। ছানার মিষ্টি 3 ধরনের পুডিং, কালো জাম, রসমালাই ও ফুড কেকটা বানিয়ে রেখে দে তো জলদি। তারপর রুমে গিয়ে লম্বা করে একটা শাওয়ার নিবি, নিয়ে রেস্ট করবি। ততক্ষণে তোর ফ্যামিলির সবাই হাজির হয়ে যাবে। উদিতা মাথা ঝাঁকিয়ে কাজে নেমে পড়ল। বেচারি কোনো কিছুর আঁচও পেল না। কি থেকে কি হতে যাচ্ছে তার সাথে তা এখনো অজানা। দুপুর 1টা নাগাদ উদিতার পরিবারের সবাই মিসেস লিমার বাসায় এসে হাজির হলেন। এত জরুরি তলব দিলে না এসে থাকা যায় না। মিসেস লিমা আগে থেকেই বলে রেখেছিলেন যে উষা ও তার স্বামীকেও সাথে নিয়ে আসতে, কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে পরিবারের সবার উপস্থিতি ও মতামত আবশ্যক। উদিতা সবাইকে একসাথে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। সব আন্ডা বাচ্চা খুশি হওয়ার ঠেলায় একজোট হয়ে এক রুমে গিয়ে খেলাধুলা আরম্ভ করে দিল। মিসেস লিমা ও মিস্টার গোলচার ও মুরাদ উদিতার পরিবারের সবার সাথে বিয়ের প্রস্তাবের বিষয়টা নিয়ে আলোচনা শুরু করলেন উদিতার সামনেই। সবকিছু শুনে উদিতা কাঠ হয়ে গেছে প্রায়। এজন্যই সেদিন ওই আংটি আর 10,000 টাকা সালামি দিয়েছিলেন তাকে মিসেস ইয়াসমিন। উদিতা পুরো বোকা বনে গেল যেন ঘটনাটার আকস্মিকতায়। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। সব শুনে শাহরিয়ার ও মিস্টার আনিসুল গম্ভীর হয়ে গেলেন। মোরাদ, মিসেস লিমা, মিস্টার গোলজার এক নাগারে বোঝাতে লাগলেন তাদের দুজনকে। উষার স্বামী মিনাস আশিয়ানকে চেনে। তার বসের প্রিয় ভাজন হয় আশিয়ান। সেও আশিয়ানকে খুব পছন্দ করে। ছেলে হিসেবে সে খুব ভালো। এরকম সোনার টুকরো ছেলে লাখে একটা মেলে। সবাই মিলে আশিয়ান ও তার পরিবারের গুণগান গাইতে লাগলো। মিস্টার আনিসুল সবার কথা থামিয়ে উদিতার দিকে তাকিয়ে আদুরে কণ্ঠে বললেন, আমার মেয়ে যা বলবে আমি তাই শুনবো, অন্য কারো কথা নয়। মামুনি, সবই তো শুনলে তুমি, তোমার কি মত? আব্বুকে বলো মা, আমার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি কিছু করব না। উদিতা এতক্ষণ মাথা নিচু করে বসেছিল। মিস্টার আনিসুলের কথা শুনে সে ধীর গলায় বলল, আব্বু, আজ পর্যন্ত তোমার এবং ভাইয়ার পছন্দেই আমি জামা কাপড় পরে আসছি। যে স্কুলটা তোমাদের কাছে ভালো লেগেছে সেই স্কুলেই পড়াশুনো করেছি। তোমাদের দুজনের কথা ছাড়া কখনো এক পাও নড়িনি। জীবনের সব কিছু তোমাদের সিদ্ধান্ততেই হয়েছে। তাহলে আজ এত বড় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে একা আমার উপর ছেড়ে দিচ্ছ কেন আব্বু? আমি তো এসবের কিছুই বুঝি না। এখনও আমি তোমাদের উপর নির্ভরশীল আব্বু। তোমরা দুজন যা বলবে আমি তাই করব। তোমাদের কাছে ভালো মনে হলে আগাও, আর নয়তো এখানেই থেমে যাও। আমার কোনো আপত্তি নেই। আজ পর্যন্ত তোমরা যা করেছো সব আমার ভালোর জন্যই করেছো। এবারও নিশ্চয়ই তাই করবে। তোমাদের কাছে ভালো লাগলে আমি রাজি। এটাই শেষ কথা আব্বু, এটাই আমার সিদ্ধান্ত। উদিতার কথা শুনে শাহরিয়ার ও মিস্টার আনিসুল চারপরনায় আনন্দিত হলেন। উদিতা যে তাদের পছন্দেই নিজের লাইফ পার্টনার চুজ করবে তা ওনারা ভাবতেই পারেননি। এরকম বাবার বাধ্য মেয়ে হাজার খুঁজলেও পাওয়া যাবে কিনা সন্দেহ। উদিতার বলা কথা শুনে মিস্টার গোলজার বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, আমাদের উদিতা মামুনির কথা শুনে আমার মনটা ভরে গেছে। মেয়ে হলে উদিতার মতোই তো হওয়া উচিত। যাক, নিশ্চিত হলাম। আমি তো ভেবেছিলাম উদিতা কান্নাকাটি শুরু করবে এসব কথা শুনে। আমার বোন সবসময় স্ট্রং অ্যান্ড ব্রেভ গার্ল। আমার উদ্ভাবনীটা আজও আবার প্রমাণ করে দিল যে সে আমার আদর্শ বোন। আই অ্যাম প্রাউড অফ হিম। যাক, আমার শালিকা তবে বিয়েতে আংশিক হলেও রাজি।
যে পাত্রের জন্য তোমাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে তাকে রিজেক্ট করার সাধ্য কারোরই নেই। অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। এমন একটা লাইফ পার্টনার থাকলে জীবনের কি লাগে। ছেলেটা শিক্ষিত, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা হয়েছে, এখন নিজেই এত বড় বিজনেস সামলাই। বুঝলা উদিতা, তুমি কিন্তু অনেক লাকি। আমার ভাতিজি কোনো অংশে কম নাকি জামাই বাবা? আমার উদিতা তো রাজকন্যা, তার কপালও রাজকপাল। আমার উদিতাকে যে বিয়ে করে নিয়ে যাবে তার 14 গোষ্ঠীর ভাগ্য, সেটা বলতে হবে। মিসেস আনিতা উদিতার মা আমতা আমতা করে বলতে লাগলেন। কিন্তু আমার মেয়েটা যে এখনো বিয়ের বয়স হয়নি, এখনো এসব না ভাবলে হয় না। আমার বাচ্চা মেয়েটা এত প্রেশার কিভাবে নেবে? এখন ওর এসএসসি পরীক্ষার রেজাল্টটা পর্যন্ত বের হয়নি ওর। বলছিলাম কি, মিসেস আনিতাকে থামিয়ে দিয়ে মিসেস লিমা বললেন। আহা অনিতা, অযথাই তুমি চিন্তা করছো। এখনের যুগটা অনেক খারাপ, বিশেষ করে মেয়েদের জন্য। মেয়েদেরকে যত ঘরে রাখবে ততই ভয়ের আশঙ্কা বাড়বে। আর সবসময় যে একরকম ভালো বিয়ের প্রস্তাব আসবে তার গ্যারান্টি কি শুনি? বিয়ে দিয়ে দিলেই শান্তি, ফরজের কাজ দেরি করতে নেই। এই বয়সে বিয়ে দিলে ওরই ভালো। আর মিসেস ইয়াসমিন তো বলেই দিয়েছেন যে উদিতার বিয়ের পর যতটুকু পড়ালেখা করতে চাই করতে পারবে, তাদের কোনো সমস্যা নেই। আর আশিয়ানও নাকি চাই তার বউ পড়াশোনা কমপ্লিট করুক। মিসেস লিমার কথা শুনে মিসেস আনিতা আর কিছু বললেন না, চুপ করে গেলেন উনি। উদিতা কি আর বলবে, লজ্জায় মাথা নিচু করে বসে আছে। এত জলদি বিয়ের জন্যে মোটেও প্রস্তুত নয় সে। তারপরও গুরুচন্দ্রের মুখের উপর কথা বলা চরম রকমের বেয়াদবিতে পড়ে। বিশেষ করে বাবা আর ভাইয়ার সামনে তো ভুলেও এমন কিছু বলতে পারবে না উদিতা। তাই ওনাদের ওপরই সিদ্ধান্তটা চাপিয়ে দিয়েছে সে। ওরা যা ভালো বোঝে তাই করুক। মিস্টার আনিসুল বসা থেকে উঠে এসে উদিতার কপালে স্নেহের পরশ এঁকে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আতুরে কণ্ঠে বললেন। আমার মেয়ে আমার উপর ভরসা করেছে, আমি সবকিছু যাচাই করে তবেই আমার মেয়েকে বিয়ে দেব, এমনি এমনি নয়। আমার মেয়ের জন্য আমি সেরা কাউকে আশা করছি। আশিয়ান ছেলেটা যদি সত্যি আমার মন মতো হয় তবে ঠিক আছে, আমি আমার মেয়েকে দিতে রাজি আছি। আমার বিশ্বাস তোর খুব পছন্দ হবে ওকে। আমার উদিতার জন্য এই পরিবারই পারফেক্ট। তা না হলে কি আমি আমার আলিয়াকে এই বাড়িতে বিয়ে দেওয়ার জন্য রাজি হতাম বল? অকাঠ্য যুক্তি। সবাই চুপ করে আছেন। মিসেস লিমা আর কথা না বাড়িয়ে সবাইকে নিয়ে উদিতার রুম থেকে চলে গেলেন ডাইনিং রুমে দুপুরের খাবার খেতে। মিসেস আনিতা মেয়ের কপালে চুমু খেয়ে ওর মাথায় হাত বুলাতে লাগলেন। উদিতা মায়ের হাতের স্নেহের পরশ পেয়ে দেরি না করে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মিসেস আনিতা মুচকি হেসে আদুরে কণ্ঠে মেয়েকে জিজ্ঞেস করলেন। আমার মেয়েটার কি মন খারাপ? হুম। কেন, জানতে পারি সোনা? আম্মু, আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমি তোমাদের ছাড়া কিভাবে থাকবো বলো? আমার তো খুব কষ্ট হবে আম্মু। আমার তো বিয়ে শাদির ব্যাপারে কোনো আইডিয়াই নেই। মিসেস আনিতার বুকটা মোচড় দিয়ে উঠল মেয়ের কথা শুনে। উদিতা ওনার কলিজা, মেয়েকে তিনি ভীষণ ভালোবাসেন। এজন্যই এখন বিয়েটা মেনে নিতে পারছেন না তিনি। তার মেয়েটা কাজে কর্মে পটু হলে কি হবে, সে তো এখনো অনেক ছোট। বিয়ের ধাক্কাটা সামলাতে পারবে তো সে? এত সব ভাবনা চিন্তা একপাশে সরিয়ে মিসেস আনিতা মুচকি হেসে মেয়ের কপালে আবারও ঠোঁট ছুঁয়ে বললেন। আমার আম্মুটা বিয়ের কথা শুনে বেশি নার্ভাস হয়ে গেছে মনে হয়। ভয়ের কিছুই নেই আম্মু। সব মেয়েদের জীবনে বিয়ে নামক একটি অধ্যায় থাকে। আগে হোক বা পরে হোক, বিয়ে একসময় না একসময় হবেই। এ নিয়ে এত চিন্তা করার কিছুই নেই। সবাই ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব পায় না মা। তোমার ভাগ্য অনেক ভালো যে এরম একটা অমায়িক একটি পরিবার থেকে তোমার জন্য বিয়ের প্রস্তাব এসেছে। ওনাদের কথাবার্তা থেকে বুঝলাম ছেলের মা বাবা অনেক ভালো মনের মানুষ। ছেলেও ঠিক তেমনই হবে। আর শুনেছি ছেলে ছোট বোন তো নাকি পাগল হয়ে গেছে তোমাকে তার ভাবি বানানোর জন্য। এরকম পরিবার কজনে পায় শোনা? ওনরা সবাই তোমাকে ভীষণ পছন্দ করেছে। এখন আর তোমার আব্বু যদি তাদেরকে মনে ধরে তাহলে মনে করো বিয়েটা কনফার্ম। মনে মনে নিজেকে প্রস্তুত করে নাও আম্মু। মনে রেখো তুমি কিন্তু একটা স্ট্রং গার্ল, মোটেও ভয় পাবে না। আর আম্মু আব্বুকে মিস করার কিছুই নেই। আমরা তোমার সাথে প্রতিদিন যোগাযোগ করব, মাঝে মধ্যে গিয়ে দেখাও করে আসবো। তুমি তো জানো মা, মেয়েদের আসল ঠিকানা তার শ্বশুরবাড়ি, আর মেয়েদের প্রধান অভিভাবক তার স্বামী। নিয়তিকে মেনে নাও আম্মু।
তোমার জন্য ভালোই হবে, এটাই মনে রেখো। আল্লাহ যা করেন সবসময় ভালোর জন্যই করেন। আল্লাহর উপর বিশ্বাস রাখো মা, দেখবে তুমি খুব সুখী হবে। মিসেস আনিতার অনুপ্রেরণামূলক কথাবার্তা শুনে উদিতার মনের মধ্যে সাহসেরা এসে ভিড় করলো। তার মন খারাপ নিমেষেই হারিয়ে গেছে মায়ের কথা শুনে। ওর যখনই মন খারাপ হয় তখনই ওর আম্মু তাকে বিভিন্ন ধরনের কথা বলে, তার মনে আনন্দের খোরাক জুগিয়ে দেন। ভয় পেলে সাহস ও উদ্দীপনামূলক কথাবার্তা শোনান। এতে সে নিজেকে মনে মনে স্ট্রং করে মনে সাহস যোগায়। তার আম্মু গ্রামের মেয়ে, তেমন একটা পড়াশোনাও করেনি। ক্লাস 8-এ অধ্যয়নরত অবস্থায় মিস্টার আনিসুলের সাথে ওনার বিয়ে হয়ে যায়, যার কারণে সংসার সামলাতে গিয়ে পড়াশোনা কন্টিনিউ করতে পারেননি। কিন্তু তিনি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। তার কথাবার্তা শুনে কখনোই মনে হবে না যে তিনি গ্রামের মেয়ে বা পড়াশোনা তেমন একটা করেননি। আসলে পড়াশোনা করলেই কেবল শিক্ষিত হওয়া যায় না, এর জন্য প্রয়োজন সঠিক বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী হওয়া। চৌধুরী হাউসে আশিয়ান সেই সকালেই অফিসে চলে গেছে। তাসকিন, তামজিদ, তাহমিদ ওরাও অফিসে। তাজিম গেছে বন্ধুদের সাথে ট্যুরে, আর তাসজিদ হসপিটালে। কেয়া, তারিন আর এনা মিসেস ইয়াসমিনদের সাথে আলিয়াদের বাসায় যাবে বলে বায়না ধরল। অগত্যা মিসেস ইয়াসমিন তাদেরকে সঙ্গে নিতে রাজি হলেন। বিকাল 4টের দিকে ওনারা রেডি হয়ে আলিয়াদের বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। মিসেস ইয়াসমিন মনে মনে ভীষণ খুশি আজ। অবশেষে আশিয়ানের জন্য বোনের মতো একখানা পাত্রী মিলল। আলিয়াদের বাসা মেহমানে ভরপুর। সবার কথাবার্তার শব্দ ও বাচ্চাদের চিৎকার চেঁচামেচির শব্দ সব মিলে এক আলাদা কোলাহল মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। মিস্টার এনামুল ও মিস্টার মোর্শেদ মিস্টার আনিসুলের সাথে পুরোপুরি রূপে মিশে গেছেন। দেখে মনে হচ্ছে যেন পুরনো 3 বন্ধু মিলে আড্ডা দিচ্ছেন। মিস্টার গোলজাদ, মুরাদ, শাহরিয়ার, মিনাজ, আলিয়ার বড় বোনের স্বামী ইমতিয়াজ ওরাও সেই আড্ডায় সামিল আছেন। মিসেস ইয়াসমিন, মিসেস আনিতা, মিসেস লিমা, মিসেস তারানা ওনারাও গল্পে মজে আছেন। কেয়া, তারিন ও এনা ভেতরে উদিতার রুমে গিয়েছে উদিতার সাথে দেখা করতে। সঙ্গে আলিয়াও আছে। আলিয়ার বড় বোন সাফিয়া, তানিয়া ও শাহরিয়ারের বউ ওসামা রান্নাঘরে ব্যস্ত, আর আন্ডা বাচ্চা সবগুলো একসাথে মিলে বাইরে উঠানে খেলা করছে। এনা তো উদিতাকে পেয়ে কথার ফুলছুরি ছুটাচ্ছে। উদিতাও হাসি মুখে নতজানু হয়ে তাদের সাথে কথা বলছে। কেয়া মুগ্ধ হয়ে গেছে উদিতাকে দেখে। কি অপরূপ দেখতে মেয়েটি, যেন সাক্ষাৎ হুড়পড়ি। সাথে কি অমায়িক তার ব্যবহার, ওর সবকিছুই মনোমুগ্ধকর। কেয়া প্রথম দেখায় উদিতাকে পছন্দ করে ফেলেছে নিজের যা হিসেবে। তাকে যে আশিয়ানের সাথে ভীষণ মানাবে। কেয়া যেমন খুশি হয়েছে ঠিক তেমনই তারিন হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এত রূপবতী কিশোরী যে নিজেই সারাটা আগুনের ফুলকির মতো, তার আগমন চৌধুরী বাড়িতে পড়লে তো তারিনের বাহাদুরি ফুরিয়ে যাবে। উদিতা তো পুরো আগুন সুন্দরী। আশিয়ান ওকে দেখলে ড্যাম শিওর ও পাগল হয়ে যাবে। না না, যে করেই হোক এ বিয়ে আটকাতে হবে, না হলে আমার রাজত্বে ভাটা পড়বে। মনে মনে ভাবছে তারিন। উদিতাকে পরানোর জন্য মিসেস লিমা ওনার আলমারি থেকে সালমন পিঙ্ক কালারের একটি হালকা কারুকাজ করা শাড়ি বের করে নিয়ে এলেন। উদিতাকে শাড়ি পরানোর দায়িত্ব কেয়া নিজে নিয়ে নিল। মিসেস লিমাও হাসি মুখে কেয়ার হাতে শাড়ি তুলে দিয়ে আবারও চলে গেলেন ড্রয়িং রুমে। কেয়া ব্লাউজ আর পেটিকোট হাতে নিয়ে উদিতাকে বলল ওয়াশরুম থেকে পরে আসতে। নত মুখে এসব নিয়ে ওয়াশরুমে চলে গেল সে। বেশ কিছুক্ষণ পর ব্লাউজ পেটিকোট পরে বের হলো। উদিতাকে দেখে কেয়া শাড়ি হাতে নিল তাকে পরিয়ে দেওয়ার জন্য। উদিতা লজ্জা মিশ্রিত অজানা আশঙ্কায় বারবার ঘেমে নিয়ে লাল হয়ে যাচ্ছে। নার্ভাসনেস তার মাঝে যেন জেঁকে বসেছে। কেন জানি তার ভয় লাগছে খুব। কেয়া বুঝতে পারল বিষয়টা। মুচকি হেসে উদিতাকে সহজ করার জন্য বলল, উদিতা, তুমি কি ভয় পাচ্ছ? ভয় পেও না গো বনু, এখানে ভয়ের কিচ্ছু নেই। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু প্রচণ্ড ভালো মানুষ, আর দেবরের কথা কি আর বলবো। বিয়ের পর তুমিই বুঝতে পারবে। এখন এত লজ্জায় লাল হয়েও না বনু, লজ্জাটা আগামী সময়ের জন্য তুলে রাখো। উদিতা লজ্জা পেয়ে আমতা আমতা করে বলল, আসলে তেমন কিছু নয় ভাবি, মানে আমি আসলে। হয়েছে, আর আমতা আমতা করতে হবে না। সহজ করো নিজেকে, এত নার্ভাস হওয়ার কিচ্ছু নেই।
তবে নিশ্চিত থেকো, আজ বিয়ের বিষয়টা একদম পাকা করা হবে। মানসিকভাবে প্রস্তুতি থেকে বলো, আমার দেবরের সাথেই তোমার জোড়া আল্লাহ মিলিয়ে রেখেছে। উদিতার গাল টকটকে লোলাপিক হয়ে গেছে লজ্জায়। এত লজ্জা সে জীবনেও পায়নি। কেয়া হেসে হেসে উদিতাকে শাড়ি পরিয়ে দিতে লাগলো। এদিকে ড্রয়িং রুমে কথাবার্তার তুমুল বর্ষণ চলছে। সবাই হাসি মুখে কথা বলছেন। মিসেস লিমা একটু পরপর এক একটা করে নাস্তার ডিশ নিয়ে আসছেন, যার অর্ধেকই তৈরি করেছে উদিতা। মিসেস লিমা সব প্রশংসা গদগদ কণ্ঠে বলতে লাগলেন কোন আইটেমগুলো উদিতা বানিয়েছে। বাকিরাও খুব প্রশংসা করছে উদিতার হাতের রান্নার। মিসেস ইয়াসমিন তো বারবার মিস্টার মোর্শেদকে ইশারা দিয়ে বোঝাচ্ছেন যে দেখো কেমন গুণী মেয়েকে তোমার ছেলের জন্য পছন্দ করেছি। মিস্টার মোর্শেদ কিছু না বলে মুচকি হাসছেন শুধু। এবার মিস্টার এনামুল বলে উঠলেন, বলছে কি, অনেক তো গল্প করলাম, এবার মেয়েকে নিয়ে আসুন, দেখি আমরা আমাদের মেয়েটাকে একবার। মিস্টার গোলজার সাথে সাথে বলে উঠলেন, হ্যাঁ তাই তো, আসল বিষয়টাই তো আমার মাথা থেকে বেরিয়ে গেছে গল্পের তালে তালে পড়ে। লিমা যাও, উদিতা আমাকে নিয়ে এসো, যাও। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে নিয়ে আসছি। মিসেস লিমা ব্যস্ত ভঙ্গিতে ভিতরের রুমে চলে গেলেন। ততক্ষণে উদিতাকে কেয়া আর এনা মিলে তৈরি করে ফেলেছে। মিসেস লিমার রুমে ঢুকে উদিতাকে দেখে যেন থমকে গেলেন এক মুহূর্তের জন্য। সালমন পিঙ্ক কালারের শাড়িতে তাকে কিনা লাগছে দেখতে। উদিতা এর আগে এত ঘটা করে কখনোই শাড়ি পরেনি, আজই প্রথম। মিসেস লিমা ভাবতেও পারেননি যে উদিতাকে শাড়িতে এত মায়াবী লাগবে। মিসেস লিমা মুগ্ধ হয়ে বলে ওঠেন, অপূর্ব, আমার উদিতা মাকে আজ অনেক সুন্দর লাগছে। আল্লাহ, কারণ নজর যেন না লাগে আমার মাটার উপর। সব প্রশংসু কণ্ঠে মিসেস লিমা উদিতার প্রশংসা করা এগিয়ে গিয়ে তার কপালে একটা চুমু দিলেন। মিসেস লিমার সাথে মিসেস আনিতাও এসেছিলেন। মেয়েকে প্রথমবার শাড়িতে দেখে তিনিও মুগ্ধ হয়ে গেছেন। মিসেস লিমার কথা শুনে মুচকি হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। উদিতা লজ্জায় লাল হয়ে গেছে পুরো। উদিতার হাঁটু সমান লম্বা চুলগুলোকে কেয়া হাত খোপা করে মাথার ওপর শাড়ির আঁচল দিয়ে ঘোমটা টেনে দিয়েছে। উদিতার চুলের প্রশংসা করতে করতে প্রায় হাঁপিয়ে গেছে এনা। তার জানা মতে উদিতার চুল খুবই আকর্ষণীয় আর সিল্কি। এই চুল দিয়েই সে আশিয়ানকে বেঁধে রাখতে পারবে বলে কেয়ার ধারণা। উদিতাকে কেয়া হাতে গলায় কানে কিচ্ছু পরায়নি, তার কারণ মিসেস ইয়াসমিন তাকে নিজ হাতে স্বর্ণের গহনাগুলো পরিয়ে দেবেন তাই। ডান হাতের আঙ্গুলে শুধু মিসেস ইয়াসমিনের দেওয়া সেই আংটিটা রয়েছে। শাড়ির সাথে ম্যাচিং 3/4 হাতার সোনালি ব্লাউজ পরেছে সে, যার কারণে তার কনুইয়ের নিচ থেকে ধবধবে ফর্সা হাতদ্বয় দেখা যাচ্ছে। মুখে কোনো রকম প্রসাধনী সামগ্রী ব্যবহার করেনি সে, ঠোঁটে শুধুমাত্র মেরিল লিপ বাম ব্যতীত। এতেই তাকে অপসরী বলে মনে হচ্ছে। সাজগোজ করলে না জানি কতটা আকর্ষণীয় লাগতো। মিসেস লিমা দেরি করলেন না, উদিতাকে সাথে নিয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়ালেন। উদিতার দুপাশে এনা ও কেয়া গার্ডের মতো ছিল। উদিতা লজ্জায় মাথা নিচু করে রেখেছে। ড্রয়িং রুমে গিয়ে এত মানুষ দেখে লজ্জায় পুরোপুরি আড়ষ্ট হয়ে গেল সে। অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করে সবাইকে মিষ্টি স্বরে বিনীতভাবে সালাম দিল। তাকে দেখে মিসেস ইয়াসমিন ও মিসেস তারানা মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন। মিস্টার এনামুল ও মিস্টার মোর্শেদ হাসি মুখে সালামের জবাব দিলেন। মিসেস তারানা ও সালামের জবাব দিয়ে বলে উঠলেন, এখানে এসে বসো মা, আসো। উদিতাকে কেয়া ধরে ধরে নিয়ে গিয়ে মিসেস তারানা ও মিসেস ইয়াসমিনের মধ্যিখানে বসিয়ে দিল। মাশাআল্লাহ, রীতিতে আমাকে আমার আসার জন্য ভীষণ পছন্দ হয়েছে। তুমি ভীষণ মিষ্টি দেখতে মামুনি। উদিতা প্রতি উত্তরে কিছুটা বিবৃত হয়ে মুচকি হাসল। মিস্টার মোর্শেদ এবার আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মামনি? উদিতা বিনীতভাবে আস্তে করে বলে উঠল, জি, ইশরাত আবিয়াত উদিতা আমার নাম। কোন ক্লাসে পড়ো তুমি আম্মু? জি, আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। রেজাল্ট তো মনে হয় দেয়নি এখনো, তাই না? জি না আঙ্কেল। ও, তা তোমার স্বপ্ন কি মামনি? পড়ালেখা করে বড় হয়ে কি হতে চাও? আসলে সেরকমটা এখনো ভেবে দেখিনি। আমার ভাইয়া চান আমি একজন
সমাজকর্মী হই। আমিও মনে মনে সেটাই ভেবেছিলাম। অনাথ, এতিম, অসহায় মানুষদের জন্য কিছু একটা করার সুপ্ত ইচ্ছে আছে আমার, অনেক আগে থেকেই। আল্লাহ আমাকে সেরকম সামর্থ্য দিলে অবশ্যই আমি আমার স্বপ্নটা পূরণ করব। এছাড়া আপাতত কোনো কিছু চিন্তা ভাবনা করিনি আমি। উদিতার জবাব শুনে সবাই মুগ্ধ হয়ে গেলেন। এরকমটা করেও কেউ ভাবতে পারে তা ভাবতে পারেননি মিস্টার মোরশেদ ও মিস্টার এনামুল। মিস্টার এনামুল সহাস্য বদনে বলে উঠলেন, আরে বাহ, আমাদের আশিয়ানের মতোই দেখি তোমারও সেই মনোভাব। আশিয়ানের সাথে তোমার মিলবে ভালো খুব। আমার ভাতিজাও তো একই কাজ করতে ভীষণ পছন্দ করে। সে তার নিজের ইনকামের টাকা দিয়ে 2টা এতিমখানা ও একটা বৃদ্ধাশ্রম তৈরি করেছে। অসহায় এতিম শিশুদের নিয়ে টাকা দিয়ে পড়াশোনা করাইছে। ঈদ উল ফিতর ছাড়াও প্রত্যেক মাসে মাসে সবাইকে জামা কাপড় কিনে দেয়। ঈদ উল আজহাতে সবসময় 5টা করে গরু কোরবানি দেয় অসহায় মানুষদের জন্য। শীতের মৌসুম এলেই সে শীতের পোশাক ও কম্বল কিনে দেয় তাদেরকে। অসহায় কেউ অসুস্থ হলে নিজ দায়িত্বে চিকিৎসা করায়। অকাতরে অসহায় দরিদ্র মানুষদের পেছনে টাকা খরচ করে আসিয়ান। আমরা কেউই তাকে বাধা দেই না, উল্টে আমরাও আমাদের ইনকাম থেকে ওর এতিমখানা ও বৃদ্ধাশ্রমের ফান্ডে দান করি। আমরা ভাতিজার মতো নরম মনের মানুষ হতেই পারে না। খুব ভালো একটা ছেলে সে, যার মধ্যে অহংকারের কোনো ছিটে ফোঁটাও নেই। মিস্টার এনামুলের কথায় সাই জানিয়ে মাথা ঝাঁকালেন মিস্টার মোরশেদ ও মিসেস তারানা। মিসেস ইয়াসমিন মুখে মৃদু হাসি ফুটিয়ে ওনাদের কথা শুনছেন। শাহরিয়ার ও মিস্টার আনিসুল আশিয়ানের এই গুণের কথা শুনে মনে মনে ভীষণ খুশি হলেন। এরকম একটা ব্যক্তিত্বের মানুষকে কে ফিরিয়ে দেবে? উদিতার মনে আশিয়ানের প্রতি এক ধরনের শ্রদ্ধাবোধ জেগে উঠল। মানুষটা কত ভালো মনের হলে এতটা মানব দরদি হতে পারে তা বুঝতে বিন্দুমাত্র অসুবিধে হলো না উদিতার। আশিয়ান নামক ব্যক্তিটিকে উদিতা কখনোই দেখেনি, চেনেও না যে সে কে হতে পারে। আশিয়ানের প্রতি তার না কোনো ইন্টারেস্ট আছে, আর না আছে ওর জন্য কোনো মাথা ব্যথা। উদিতা ফোন যেমন ইউজ করে না, তেমনই টিভিতে টম অ্যান্ড জেরি কার্টুন ছাড়া অন্য কিছু দেখে না। ভার্চুয়াল জগৎ থেকে একদম বিচ্ছিন্ন থাকার কারণে বেশিরভাগ সেলিব্রিটি ও নায়ক নায়িকাদেরকেই সে চেনে না। পড়াশোনা আর ঘরকন্যার কাজ নিয়েই তার সময় কাটে বেশি। আর তার ভাইয়া ল্যাপটপে নির্দিষ্ট অনেকগুলো রান্নার ভিডিও, 5 মিনিট ক্রাফটস এবং হাতের কাজ শেখার ভিডিও ডাউনলোড করে রাখে, যাতে উদিতা এগুলো দেখে কাজের কিছু শিখতে পারে। বাইরের জগৎ সম্পর্কে উদিতার বিন্দুমাত্র ধারণা নেই। ভাইয়া আর বাবার ছায়ার নিচে বড় হয়েছে সে এবং তার বোন। ফুলের টোকা অবধি লাগতে দেননি কখনো তাদের গায়ে। মধ্যবিত্ত পরিবারের জন্ম হলেও আদর ভালোবাসায় কোনো কমতি রাখেননি মিস্টার আনিসুল ওনার ছেলে মেয়েদেরকে। 2 বোনই সেম ক্যাটাগরির, এক্সট্রা কোনো কিছুর চাহিদা নেই তাদের। ভাই আর বাবার কথাই তাদের জীবনের শেষ কথা। খুবই বাধ্য মেয়ে ওরা। মিস্টার আনিসুলের কলিজা বলা যায় তাদেরকে, আর শাহরিয়ারের জান। সবার সব কথা ছাপিয়ে মিস্টার মোরশেদ মিস্টার আনিসুলকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আমাদের ব্যাপারে সবই তো শুনলেন এবং জানলেন ভাই। আপনার আপত্তি না থাকলে উদিতাকে আমি আমার মেজ ছেলের বউ করে নিয়ে যেতে চাই। আমার আশিয়ানের জন্য উদিতা আমাকে ছাড়া আর কাউকে আমাদের দরকার নেই। আমি বৌমা নয়, আমার মেয়ে বানিয়ে নেব আমার মাটাকে। যদি আপনাদের আপত্তি না থেকে থাকে, অনেক আশা নিয়ে এসেছি আপনাদের কাছে। আশা করি আমাদেরকে ফিরিয়ে দেবেন না আপনি। মিস্টার মোরশেদের কথা শুনে মিস্টার আনিসুল মনে মনে অনেক খুশি হলেন। আশিয়ানের ছবি দেখেছেন তিনি। ওনার কাছেও মনে হয়েছে যে উদিতার জন্য আশিয়ানই পারফেক্ট। দুজনের মনের মিলও আছে অনেক ক্ষেত্রে। তবে মিস্টার আনিসুল কিছুটা দোটানায় পড়ে গেছেন। ওনার চিন্তা ভাবনা ছাপিয়ে মিসেস লিমার খুশিমাখা কণ্ঠ শোনা গেল, আলহামদুলিল্লাহ ভাইজান, এটা তো অনেক খুশির বিষয়। আমাদের উদিতাকে আপনারা ছেলের বউ করে নিয়ে যেতে চান, এর থেকে খুশির খবর আর কি হতে পারে? আমরাও আশিয়ান বাবার মতন ছেলেকে আমাদের মেয়ের জন্য চাই। আমাদের কোনো আপত্তি নেই ভাইজান, মেয়েকে দিতে আমরা রাজি। আলহামদুলিল্লাহ, আপনাদের উত্তর শুনে মনটা ভরে গেল। বাহ, তাহলে আর দেরি কিসের? শুভ মুহূর্তে মিষ্টিমুখ করেন সবাই।
এই বলে মিস্টার এনামুল মিস্টার আনিসুলকে ও মিস্টার গোলজারকে মিষ্টির প্লেট থেকে একটা মিষ্টি নিয়ে খাইয়ে দিলেন। মিস্টার আনিসুল বাধা দিতে পারেননি, এক প্রকার মৌন থেকে সম্মতি দিয়েছেন তিনি। শাহরিয়ারও খুশি মনে রাজি। সবাই পালা করে একে অন্যের মিষ্টিমুখ করালো। আনন্দের জোয়ার বয়ে গেল যেন ড্রয়িং রুম জুড়ে। এনা খুশিতে ইয়ে বলে চিৎকার করে অদিতাকে চাপটে ধরল। তার থেকে বেশি খুশি বোধ হয় আর কেউ হয়নি। তারিন ও আলেয়া মনে মনে রাগে ও হিংসায় ফুঁসছে। কেয়াও খুশি হয়ে অদিতাকে মিষ্টি খাইয়ে দিল। মিসেস আনিতা, তানিয়া আর উসামাও খুশি। এক কথায় বলতে গেলে সবাই ভীষণ খুশি হয়েছে অদিতার সাথে আশিয়ানের বিয়ে ঠিক হওয়ায়। শুধুমাত্র অদিতা বরফের মতো জমে গেছে যেন। সে ভাবেনি সবাই এত সহজে রাজি হয়ে যাবে। মিস্টার আনিসুল এবার আমতা আমতা করে বলে উঠলেন, সবই ঠিক আছে, আপনারা আমার মেয়েকে বাড়ির বউ করতে চান, এটা আমাদের সৌভাগ্য। তা আপনাদের চাহিদাটা যদি এইবার বলতেন তাহলে ভালো হতো আর কি। বুঝতেই পারছেন জোগাড় যন্ত্রের একটা ব্যাপার আছে। মিস্টার মোর্শেদ মিস্টার আনিসুলকে আর কিছু বলতে না দিয়ে বললেন, দেখেন ভাই, আপনি কিন্তু ইনডাইরেক্টলি যৌতুকের কথা বলতে চাচ্ছেন। এই বিষয়টা আমরা মোটেই পছন্দ করি না। আর আমার যে ছেলে যৌতুকের নাম শুনলে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলে, সে জায়গায় ওর নিজের বিয়েতে যৌতুক গ্রহণ করবে, সেটা বড্ড বেশি অতিকল্পনা হয়ে যায়। আমরা শুধু মেয়েটাকে চাই, তাও আমাদের নিজের মেয়ের মতো করে নিয়ে যেতে চাই। আপনাদের কিছু দিতে হবে না, আমাদের মেয়েকে আমরা সাজিয়ে নিয়ে যাব। আর আপনাকে আমরা কথা দিতে পারি, উদিতা মাকে আপনি যেমন আদর যত্ন দিয়ে রেখেছেন, আমার বাড়িতে সে ঠিক সেই রকমই আদর যত্নই থাকবে। কেয়া এবার অমায়িকভাবে সান্ত্বনার স্বরূপ হাসি মুখে বলে উঠল, আঙ্কেল, আপনি একটুও চিন্তা করবেন না। উদ্দিতে আমার নিজের বোনের মতন। ও বাড়িতে ওর বোন হিসাবে আমি আছি। আপনি নিশ্চিত থাকতে পারেন, আমি থাকতে উদ্দিতার কোনো সমস্যাই হবে না। আর আমার দেবর থেকে শুরু করে পরিবারের প্রত্যেকটা মানুষই খুব ভালো মনের মানুষ এবং আন্তরিক। আমি আল্লাহর কাছে প্রায়শই শুকরিয়া আদায় করি এত ভালো একটা পরিবার পাওয়ার জন্য। দেখবেন আশু ভাইয়ের সাথে বিয়ে হলে উর্দিতাও খুব সুখী হবে। কেয়ার কথা শুনে মিসেস ইয়াসমিন সস্নেহ চোখে তার দিকে তাকালেন। অদিতার কপালে আলতো করে স্নেহের পরশ এঁকে দিলেন তিনি। অদিতা লজ্জায় এখনো মাথা নিচু করে বসে আছে। শাহরিয়ার বলে উঠল, আমি জানি না কি দেখে আপনার আমার বোনকে পছন্দ করেছেন। আমার জানা মতে আমার বোনটা ভীষণ সরল সোজা টাইপের। ঘরের কাজকর্ম রান্নাবান্না সব করতে পারলেও এখনও সে ম্যাচিউর হয়ে উঠতে পারেনি। যে বয়সে মেয়েরা ফোন ইউজ করে, ফেসবুক, ইনস্টাগ্রাম এসব চালায়, সে বয়সে সে এখন টম অ্যান্ড জেরি কার্টুন দেখে। কারণ মুখে মুখে তর্ক করে না সে। আজ পর্যন্ত আমাদের সিদ্ধান্ত ছাড়া একা একা কিছু করতে পারেনি। কাপড় চোপড় চয়েস থেকে শুরু করে স্কুল চয়েস করা আমি আর আব্বুই করেছি। বাইরে কারো কাছে পড়তে দেয়নি। যতটুকু সম্ভব আমি আর আব্বু গাইড দিয়ে পড়াশোনার ব্যাপারে। রেস্টুরেন্টে যাওয়া, ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দেওয়া, ফ্রেন্ডের বাসায় বেড়াতে যাওয়া, এসব কিছু থেকে বিরত রেখেছি। যা দরকার লাগতো আমরা এনে দিতাম। কোথাও গেলে বা স্কুলে গেলে আমি সাথে করে নিয়ে যাই এখনও। মোট কথা বাইরের পরিবেশের সাথে একটুও পরিচিত নয় সে। আমার বোনদের ছোটোবেলা থেকে পর্দাশীল বানিয়েছেন আমার আম্মু ও দাদি। সময় মতো নামাজ আদায় করা, সবগুলো রোজা রাখা আমার বোনের অন্যতম বৈশিষ্ট্য। বেশি মানুষের সামনে কখনো কমফোর্ট ফিল করে না, তাই মেহমান এলেও তাদের সামনে তেমন একটা যায় না সে। অতিরিক্ত লজ্জাবোধী যাকে বলে আর কি, অর্থাৎ ইন্ট্রোভার্ট টাইপের। এখন ওকে বিয়ে দেওয়ার মোটেও ইচ্ছে ছিল না আমার। একদম অল্প বয়স, তার উপর ম্যাচিউর না। জানি না নিজের সংসার কতটুকু গোছাতে পারবে। এক সময় না এক সময় তো বিয়ে দিতেই হবে, তাই বাধাও দিতে পারছি না। প্রচণ্ড দোটানায় ভুগছি আমি। মিসেস ইয়াসমিন শাহরিয়ারের কষ্টটা বুঝতে পারলেন। তাকে আশ্বাস দিয়ে তিনি বললেন, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি বাবা। তুমি নিশ্চিত থাকতে পারো, তোমার বোনকে তুমি যেভাবে আগলে রাখতে ঠিক সেরকমভাবেই আমরাও আগলে রাখবো। এখন ওর উপর সংসারের সব ভার ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। এনাও কেয়ার মতন সেও আমার মেয়ে হয়ে আমার কাছে থাকবে, পড়াশোনা কন্টিনিউ করবে, বাসায় সে যেরকম ছিল সেরকমই থাকবে। তোমায় কথা দিলাম বাবা, যদি কোনো দিন দেখো তোমার এই আন্টির কথা কোনো হেরফের হচ্ছে, তাহলে সেই দিনই তুমি তোমার বোনকে এসে নিয়ে যেও। আমি বাধা দিব না।
আমি এক কথার মানুষ বাবা, কথার হেরফের আমি কখনোই পছন্দ করি না। আর আমার ছেলে আশিয়ান মোটেও খারাপ ছেলে নয়। স্ত্রীর সম্মান কিভাবে দিতে হয় তা সে ঠিকই জানে। আর আমার উদিতাকে এতটাই পছন্দ হয়েছে যে আমি ওকে আমার ছেলের বউ বানানোর জন্য প্রায় উতলা হয়ে গেছিলাম। মনটা অশান্তি ছিল ততক্ষণ, এখন একটু শান্তি লাগছে। আমার জানা মতে উদিতার মতো মেয়ে আমি দ্বিতীয়ত আমার আশিয়ানের জন্য খুঁজে পাবো না, তাই তো দেরি করতে তর সয়নি। তোমার আঙ্কেলকে পাগল বানিয়ে ফেলেছি উদিতাকে মামুনির কথা বলতে বলতে। মিসেস ইয়াসমিনের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন মিস্টার আনিসুল ও শাহরিয়ার। যাক, তাহলে একটা ভালো ঘরেই অবশেষে উদিতাকে বিয়ে দেওয়া হচ্ছে। মিসেস ইয়াসমিন উদিতার থুতনিতে ধরে কপালে একটা চুমু খেয়ে আদুরে কণ্ঠে বললেন, মাশাল্লাহ, আমার মেয়েটার উপর কারোর নজর যেন না লাগে। এই বলে মিসেস ইয়াসমিন উদিতার জন্য আনা গহনার বাক্সটা খুলে নিজ হাতে তাকে গহনাগুলো পরিয়ে দিতে লাগলেন। উদিতার গলায় স্বর্ণের হার ও চেইন, আঙ্গুলে সুন্দর ভরাট কারুকাজ করা 3টে স্বর্ণের আংটি, হাতে মোটা বালা ও চিকন স্বর্ণের চুড়ি, কানে স্বর্ণের ঝুমকা, নাকে ডায়মন্ডের নাকফুল, এগুলো সযত্নে পরিয়ে দিলেন। গহনাগুলো একদম ইউনিক ডিজাইনের ছিল, আর উদিতা এগুলো পরাই তার সৌন্দর্য যেন একদম উপচে পড়ছে। উদিতার পরিবারের সবাই খুশি হয়ে গেছে মিসেস ইয়াসমিনের কাজ দেখে। মিসেস ইয়াসমিন এবার অনেকগুলো ব্র্যান্ডেড কোম্পানির শপিং ব্যাগ উদিতার হাতে ধরিয়ে দিলেন। উদিতা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো মিসেস ইয়াসমিনের দিকে। মিসেস ইয়াসমিন মুচকি হেসে উদিতাকে বললেন, এই ব্যাগগুলোতে আমার মামুনিটার জন্য কিছু শাড়ি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস আছে। আর এনাও কেয়া তোমার জন্য কিছু গিফট কিনেছিল, সেগুলোই আছে এই ব্যাগের মধ্যে। আশা করি তোমার পছন্দ হবে আম্মু। আর এখানে আলিয়ার জন্য কিছু গিফট আছে, দেখে বলিও মামুনি তোমার পছন্দ হয়েছে কিনা। আলিয়া খুশিতে এক প্রকার আত্মহারা হয়ে মিসেস ইয়াসমিনের হাত থেকে ব্যাগগুলো এসে নিয়ে গেল এবং ওনাকে অবশ্যই থ্যাঙ্কস জানাতে ভোলেনি সে। গিফট পেলে ওর মাথা ঠিক থাকে না, আর সেই গিফটগুলো যদি হয় দামি দামি শাড়ি ও অর্নামেন্টস, তাহলে তো কোনো কথাই নেই। এবার মিসেস তারানা বলে উঠলেন, ভাবি, এবার আমাকে ওর সাথে কথা বলতে দাও দেখি। তুমি তো মেয়েটাকে ছাড়ছই না একটুর জন্য। মিসেস তারানার কথা শুনে মিসেস ইয়াসমিন ঠোঁট এলিয়ে হাসলেন। বাকিরাও হাসছে তাদের কাণ্ড দেখে। উদিতা তো পুতুলের মতো বসে আছে, সে শুধু দেখেই যাচ্ছে তাদের সবার কর্মকাণ্ড আর শুনছে তাদের কথাবার্তা। মিসেস তারানা উদিতাকে এবার নিচের দিকে ফিরিয়ে নিয়ে উদিতাকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বললেন, এই যে মেয়ে, শোনো, শুধু ভাবি নয়, আমিও তোমার আরেক মা হই। তুমি আমাকে মামুনি বলে ডাকবে সবসময়, বুঝলে? আমার আদরের আশিয়ানের হবু বউ বলে কথা। আমার ছেলেটা বিয়ে করবে ভাবতেই কত আনন্দ লাগছে, তা আমি বলে বোঝাতে পারবো না। এখন শুধু সে সময়ের অপেক্ষা, কখন তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব। দোয়া করি আমার মাটা যেন খুব সুখী হয়। এই বলে মিসেস তারানা উদিতার গলায় অনেক সুন্দর একটা ডিজাইনকৃত মোটা সোনার চেইন পরিয়ে দিলেন। সেই সাথে উদিতার হাতে 10,000 টাকা গুঁজে দিয়ে বললেন, উদিতার মনে হচ্ছে আমার তরফ থেকে আপাতত এই সামান্য উপহার তোমার জন্য, বাকি উপহার সব তোলা রইল, সময় মতো দিয়ে দেব। উদিতার মনে হচ্ছে সে না জানি কোন মাইনকার ছিপায় ফেসে গেল। এরা চেহারে গিফট আর টাকা দিচ্ছে, বাপরে বাপ। উদিতা কখনো ভাবতেও পারেনি যে তার নিজের জীবনে এমন একটা দিন আসবে। সে যতটুকু জানতে পারলো, ওর হবু শ্বশুরবাড়ির লোকেরা যেমন বড়লোক, তার সমান সমান তার হবু স্বামীও সেই লেভেলের বড়লোক। তার স্বামীর একারই অনেক টাকা পয়সা ও ধন সম্পত্তি আছে, কিন্তু উদিতা তো কখনোই এত কোটিপতি কাউকে স্বামী হিসেবে চায়নি। সে তো চেয়েছিল তার স্বামী খুবই সাধারণ পরিবারের ভালো ও চরিত্রবান ছেলে হবে, যার মধ্যে থাকবে না কোনো টাকার গরম, থাকবে না কোনো অহংকার। আশিয়ানও ভালো ছেলে, কিন্তু সে তো হাজারো মেয়ের ক্রাশ। কিন্তু উদিতা তো এমন কাউকে চায়নি
যে এত এত মেয়ের স্বপ্ন? আশিয়ান কি সত্যিই তাকে স্বীয় স্ত্রী হিসেবে মেনে নেবে? আদেও সেটা জানা নেই কারো। মিস্টার এনামুল ও মিস্টার মোর্শেদ উদিতাকে 20,000 করে মোট 40,000 টাকা সালামি দিলেন। এসব টাকা তাদের মতো বড়লোক বিজনেসম্যানদের কাছে কিছুই নয়। মোটমাট প্রায় 60,000 টাকা শুধু সালামিই পেয়েছে উদিতা। মিস্টার এনামুল ও মিস্টার মোর্শেদ এঙ্গেজমেন্টের বিষয়ে আলোচনা করলেন ওনাদের সাথে। কোন জায়গায় ফিক্সড করেছেন তা জানালেন ওনাদের। পরশুদিন কার্ড পাঠিয়ে দেওয়া হবে এখানে, এটাও জানালেন। আর কালকে অথবা পরশু যে কোনো একদিন আলিয়া ও উদিতাকে শপিংয়ে নিয়ে যাওয়ার কথাও বলা হলো ওনাদের। ওনারা কেউ আপত্তি জানালেন না। অবশেষে হাসি মুখে নাস্তা সেরে বিদায় জানিয়ে চলে গেলেন ওনারা সবাই। যাবার আগে এনা উদিতাকে একটা লম্বা হাগ দিতে ভুলল না। উদিতারও এনাকে ভীষণ পছন্দ হয়েছে। মেয়েটা খুবই ফ্রি মাইন্ডের। তবে অবাক করা বিষয় হলো সে যতটা সম্ভব আলিয়াকে ইগনোর করেছে। আলিয়াকে ওর একটুও ভালো লাগে না কেন জানি। অবশ্য কেউ এটা নিয়ে তেমন একটা মাথা ঘামায়নি। কেয়াও খুবই আন্তরিকভাবে উদিতাকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলেছিল, আমার ছোটো মোটো কিউট পিউট পিচ্ছি চা। উদিতা লজ্জায় লাল হয়ে গেছিল তখন কেয়ার কথা শুনে। তারিন দায়সারাভাবে ভালো থেকো কথাটি বলেছিল জাস্ট, আর কিচ্ছু বলেনি। তারপর ওনারা সবাই চলে গেলেন। ওনারা যাওয়ার পর উদিতা মায়ের হাতে সালামির টাকা ও শপিং ব্যাগগুলো ধরিয়ে দিয়ে রুমের দিকে পা বাড়ালো। সবাই ভীষণ খুশি উদিতার এত ভালো একটা ফ্যামিলিতে বিয়ে ঠিক হয়ে যাওয়ায়। সবাই আরও জমিয়ে এক দফা আড্ডা দিতে লাগলেন ড্রয়িং রুমে বসে। টপিক হলো উদিতার বিয়ে নিয়ে। উদিতার এসব শোনার ইন্টারেস্ট নেই আপাতত। মাগরিবের নামাজটা আদায় করে নিতে হবে, নয়তো কাজা হয়ে যাবে। উদিতা রুমে গিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। নিজেকে দেখে তার ছোটোখাটো একটা স্বর্ণের দোকান বলে মনে হচ্ছে। সোনাগুলো থেকে থেকেই ভীষণ রকম চিকচিক করছে। এখানে প্রায় 2 কি 2.5 লক্ষ টাকার মতো স্বর্ণ আছে। বড়লোকদের বিরাট কারবার। এসব তো তাদের কাছে কিছুই না। গত পরশু তো আলেয়াকেও প্রায় সমপরিমাণ অর্থ ও গহনা দিয়েছেন ওনারা। তাও যেন কমতি নেই তাদের। আর বিয়েটাও যে ভীষণ ধুমধাম করে হবে এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই তার। হাজার হোক একজন নামি দামি সফল বিজনেসম্যানের বিয়ে বলে কথা, যে বিয়েতে শহরের নামি দামি সকল ব্যক্তিত্বরা অবস্থান করবেন। সবাই আশিয়ানের স্ত্রী হিসেবে উদিতাকেও জানবে চিনবে। সব মেয়েরা তাকে দেখে হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। উদিতার সৌভাগ্য দেখে ঈর্ষান্বিত হবে। এসব ভেবে সাধারণত একটি মেয়ের ভালো লাগার কথা, কিন্তু উদিতার ভীষণ রকম অস্বস্তি অনুভব হচ্ছে। আলেয়া হলে তো পৈশাচিক আনন্দ অনুভব করত, কিন্তু উদিতা এসবের ধারে কাছেও নেই। সে তার পড়াশোনার চিন্তা করছে। এইচএসসি পরীক্ষা দেওয়ার পর যদি বিয়ের প্রস্তাবটা আসতো তাহলে হয়তো উদিতা নির্বিবাদে রাজি হয়ে যেত। তখন সামান্য হলেও ম্যাচিউরিটি থাকতো তার মাঝে। কিন্তু এখন তো সে বিয়ের জন্য মোটেও প্রস্তুত নয়। স্বামীর চাহিদা, ভালোবাসা, নিজ সংসার সামলানো এসব সম্পর্কে তার বিন্দুমাত্র আইডিয়া নেই। রান্নাবান্না ও অন্যান্য কাজ করতে পারলেই যে সংসারও সামলাতে পারবে তেমনটা কিন্তু মোটেই নয়। এই বয়সে বিয়ে শাদী সম্পর্কে বেশিরভাগ মেয়েরাই অবগত থাকে। প্র্যাকটিক্যালি না করলেও স্বামীর সংসার সম্পর্কে অনেক ভালোভাবে ধারণা থাকে তাদের। কিন্তু উদিতার সম্পূর্ণ বিপরীত। এসব বিষয়ে সে কখনো কারো কাছ থেকে কিছু জানার চেষ্টা করেনি। মূলত ইন্টারেস্ট ছিল না তার। আর তার বাবা ও ভাই যেভাবে তাকে আগলে রেখেছিল, সব সময় এসব বিষয়ে কারোর সাথে আলোচনা করারও সুযোগ হয়ে ওঠেনি উদিতার। উদিতা এখনও ভাবতে পারছে না যে তার মতো একটা আনস্মার্ট ও অবুঝ টাইপের মেয়েকে কিভাবে আশিয়ানের পরিবারের লোকেরা পছন্দ করলো। এটা খুবই আশ্চর্যের বিষয় মনে হচ্ছে তার। আর বেশি চিন্তা করলে মাথার মগজ গোলা হয়ে যাবে। তাই এখানেই চিন্তা ভাবনার ইতি ঘটিয়ে শাড়ি পাল্টে বাসার জামা পরে নিল উদিতা। গহনাগাটিগুলো খুলে বক্সের ভেতরে ঢুকিয়ে বক্সটা মায়ের কাছে দিয়ে আবারও রুমে ফিরে এসে ওয়াশরুমে চলে গেল সে অজু করতে। মিনিট 5 পরে অজু সেরে ওয়াশরুম থেকে বেরিয়ে ফ্লোরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে লাগলো সে এক মনে। অফিসে ফাইনাল ইন্টারভিউ শেষে 25 জনের মধ্যে মোট 8 জন মাত্র ঠেকল। আর তাদের প্রত্যেকের ইন্টারভিউ স্বয়ং আশিয়ান নিজে নিয়েছে।
যারা টিকে গেছে তাদেরকে আশিয়ান কাজের রুলস সমূহ অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিল। কাজে মনোযোগী হওয়ার জন্য শর্টকাট বক্তৃতা দিল তাদের উদ্দেশ্যে। আগামীকাল থেকে কাজে জয়েন করার জন্য বলা হলো তাদের। আশিয়ানের পিএ ইউনুস তাদের কার কী কাজ তা লিস্ট অনুযায়ী বুঝিয়ে দিল। সব কাজ শেষ করতে করতে রাত 8টা হয়ে গেল। আজ আর এক্সট্রা কোনো কাজ নেই আশিয়ানের, তাই অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিল সে। একটা সুপার শপের সামনে এসে গাড়ি থামিয়ে সেখান থেকে এনার জন্য ও দুই আদরের ভাতিজি এরাত ও পুতুলের জন্য বেশ কয়েক বক্স চকোলেট ও খেলনা কিনল। বাবার জন্য একটা ব্র্যান্ডেড ওয়াচ, মায়ের জন্য এরিয়ার সবচাইতে বড় লাইব্রেরি থেকে 5টা উপন্যাসের বই নিল। মিসেস ইয়াসমিন বই পড়তে ভীষণ ভালোবাসেন তাই।